আজকের এই ভিডিওতে আমরা একজন গায়ককে নিয়ে কথা বলবো। আমি তার নাম নেব না, কিন্তু আপনারা আশা করছি অনেকে বুঝতে পারবেন আমি কার কথা বলছি। তিনি একসময় ব্যাপক গান দিয়েছেন, মানে সেই গানগুলো আপনার আমার প্রত্যেকের প্লেলিস্টে থাকবে। গানগুলো ভীষণ পছন্দের গান, যারা ভালো গান শোনেন আর কি, আপনাদের অবশ্যই পছন্দ হবে তার গান। শাহরুখ খানের ইনিশিয়াল ডেজে তিনি ব্যাপক সব গান গেয়েছেন এবং শাহরুখ খানের সাথে তার কম্বিনেশন জাস্ট ব্যাপক ছিল আর কি। বাংলাতেও তিনি খুব ভালো গান করেছেন, তিনি একজন বাঙালি আর কি। কিন্তু আপনারা যদি তার স্টেটমেন্ট শুনে থাকেন, বহুবার তিনি শাহরুখ খানের পিছনে কি মজা পেয়েছেন। ওম শান্তি ওমের পর থেকেই বাওয়ালটা হয়েছিল। ওই যে ওম শান্তি ওম ছবিটার শেষে যে ক্রেডিট ওঠে, যেরকমভাবে কাস্ট অ্যান্ড ক্রু প্রত্যেকে ক্রেডিট দেওয়া হয়, সেটা নিয়ে তার আপত্তি ছিল যে তাকে ইনভাইট করা হয়নি বা গায়কদের প্রপারভাবে শাহরুখ খান কখনোই ক্রেডিট দেননি। তো যেটা নিয়ে তিনি আর কি সেই সময় সরব হয়েছিলেন। এবার তারপর থেকে এত বছর হয়ে গেছে, 2007 সালের ছবি, তিনি বারংবার শাহরুখ খানকে ছোট করেই গেছেন। এবং আমি বুঝে পাই না শাহরুখ খানকে নিয়ে এত খিস্তি তার কী মজা। এই ঘটনাটা 5-6 দিন আগের ঘটনা। এই উইকটা আসলে এত চাপের ছিল, এত ইন্টারভিউস ছিল যে আমি এটা নিয়ে কথা বলতে চাইলেও টাইম পাইনি আর কি। আর রিসেন্টলি তিনি একটা পডকাস্ট চ্যানেলে গেছিলেন এবং সেই চ্যানেলের আমি অনেকগুলো পডকাস্ট না দেখেছি। তো আমি তার পডকাস্টটা দেখি পুরো, এবং সেখানে তিনি বলছেন যে সালমান খানকে নিয়ে আলোচনা করার যোগ্যই আমি মনে করি না। মানে আপনি কে সালমান খানকে নিয়ে আলোচনা করার মতো যোগ্য ভাববেন? আপনার মতো পাল্টিবাজ লোকই তো হয় না। আমি কথাটা কেন বলছি, সালমান এবং শাহরুখ দুজনের যখন সমস্যা হয়েছিল, সেই সময় ওই যে ফুটপাতের যে কেস, ওটা উঠে এসেছিল এবং ইনিই বলেছিলেন, এই মহান গায়ক বলেছিলেন যে ফুটপাত কাদের শোয়ার জায়গা। ঠিক আছে, আপনাদের প্রত্যেকের, ইন্ডাস্ট্রির প্রত্যেকে সালমান খানকে এখন সাপোর্ট করা উচিত, এটা তিনি সেই সময় বলেছিলেন। এবং সালমান খান না কাউকে কেউ ওটা পাত্তা দেয় না, ঠিক আছে, যেচে পাত্তা কাউকে দেয় না। সালমান তারপরেও তাকে পাত্তা দেয়নি এবং সেই গায়ক পরবর্তী সময় ক্ষমা চেয়েছিলেন, তার ভুল হয়েছে ওরকম স্টেটমেন্ট দেওয়া। সালমান যেহেতু পাত্তা দেয়নি, এবার যেচে পড়েছেও সালমানের থেকে কোনো রকম সাড়া পায়নি। তারপর থেকে সালমানকে নিয়ে ছোটো করা শুরু করেছে। সালমানের কোনো যোগ্যতা নেই, সালমান কোনো অভিনেতাই না, সালমানকে নিয়ে আলোচনা করার মতো আমি কিছু মনেই করি না। সালমানই তাকে কোনো গুরুত্ব দেয় না, সালমান তাকে কিছু মনেই করে না। সে বলে ইনিশিয়াল ডেজে শাহরুখ খানকে সবাই বলতো হাকলা, তোতলা, শাহরুখ খান আবার অ্যাক্টর নাকি, এটা নাকি ইন্ডাস্ট্রির ভেতরে সবাই বলতো। সে বলছে সে কাজ করা বন্ধ করে দিয়েছে, কিন্তু এই ধরুন যারা তার পরের গায়ক কিন্তু ওই একই সময় বহু হিটেড গান দিয়েছে, যেমন সোনু নিগম, শান, এরা বলছে এদের সিদ্ধারা নেই, নাম নিচ্ছে না, ইন্ডিকেট করে বলছে এদের সিদ্ধারা নেই। হওয়া উচিত আমার মতো, কাজ করিনি বলে যে কাজ করিনি। আরে ভাই, তোর প্রাইম টাইম চলে গেছে, এটা অ্যাকসেপ্ট করতে হবে। তারপরে আর তোমাকে কেউ কাজ দেয়নি, এটা মেনে নাও গুরু। এটাকে নিয়ে এত মিথ্যে কথা, এত বাড়িয়ে বলার মানে কি? রিয়ালিটি শোতে গিয়ে বলছে যে গানের যে সবথেকে মেন পোর্শনটা সেটা শাহরুখকে দিয়ে করানো যেত, এটা সে বলে দিয়েছিল। সেই মিউজিক ডিরেক্টর বলছে ভাই আমার সামনে তো মিথ্যা কথাটা বলা থামা, শাহরুখ সেখানে প্রেজেন্ট ছিল, শাহরুখ নিজে বলেছিল এটা আমি করি। আমরা তখন বলি হ্যাঁ তুই কর, শাহরুখ খান একটাকে করে দেয়। তা মিথ্যা কথা বলার আগে তো ভাব। তো সে এরকম ধরনের স্টেটমেন্ট দেয়। AR রহমানের ক্রেডিবিলিটি নিয়ে সে প্রশ্ন তোলে, অরিজিৎ সিংয়ের মতো গায়ককে নিয়ে সে প্রশ্ন তোলে, মোহিত চৌহান, কে এদের মতো সিঙ্গারকে মানে একই লাইনে ফেলা যায়, কিন্তু তার মতো কেউ তৈরি হয়নি। সে যখনই গান গাইবে, সে যার প্লেব্যাক সিঙ্গার হবে, সে সুপারস্টার হয়ে যাবে। ঠিক আছে, সে সুপারস্টার হয়ে যাবে। মানে মানুষ এত ভুল ভ্রান্তিতে থাকে, মানুষ এত ভ্রমে থাকে। এবার সে রিসেন্টলি রণবীর কাপুরকে নিয়ে যেটা বলেছে যে রণবীর কাপুরকে এই যে রাম মন্দিরে ইনভাইট করা, এটায় তার ভীষণভাবে আপত্তি রয়েছে। রণবীর কাপুরের মতো একজন লোককে রাম মন্দিরে ইনভাইট করা, মানে এরা এটুকু বোঝে না যে রণবীর কাপুর কয়েকদিন পর শ্রী রামচন্দ্রের চরিত্র অভিনয় করবে, সেটা নিয়ে লোকের একটা অ্যান্টিসিপেশন থাকবে, এবং শ্রী রামচন্দ্র এবং সেটার জন্য যেভাবে সে প্রিপারেশন নিচ্ছে, যেভাবে রামায়ণটাকে দেখেছে নিতেশ তিওয়ারি, একটা বড় ছবি, সেটা নিয়ে লোকের একটা ইমোশন জড়িয়ে, তার এরকম ধরনের একটা স্টেটমেন্ট সেটা কত লোককে ট্রিগার করে দিতে পারে, এই বয়সেও তার ওই বিষয়টা বোধগম্য হয় না। মানে এরপর তাকে আর কী বলা যেতে পারে? তিনি একজন বিশাল বড় আর্টিস্ট, খুব ভালো গান গেয়েছেন, কিন্তু এটা তাকে বুঝতে হবে যে এরকমভাবে আমি অ্যাটেনশন চাওয়ার জন্য যেরকম ধরনের স্টেটমেন্ট দিচ্ছি শাহরুখকে নিয়ে, সালমানকে নিয়ে, রণবীরকে নিয়ে, অরিজিৎ সিংকে নিয়ে, AR রহমানকে নিয়ে, এতে না পপুলারিটি পাওয়া যায় না, আবার ভিড়ে আসা যায় না, ভিড়ের সামনে আসা যায় না।
সে একসময় ভালো ভালো গান করেছে, ওটা তার সময় ছিল, প্রাইম টাইম ছিল, সত্যি ব্যাপক ব্যাপক সে গান, ব্যাস সময় চলে গেছে, এটাই স্বাভাবিক। সবাই আজীবন ধরে ওই টেম্পো মেনটেন করতে পারে না। যে কেন আমাদের কাছে কুমার শানু, উদিত নারায়ণ, তারপর হচ্ছে আলকা ইয়াগনিক, আরও অনেকে আছে, সোনু নিগম, শান, এরা এত আমাদের কাছের। আজকে শান, সে হয়তো অরিজিৎ সিং যেভাবে গান গায় সেটা সে জানে না, সেটা সে শিখে আসেনি, সেটার সাথে সে আগ্রি করতে পারে না। সে পডকাস্টে বলছে, হয়তো সেখানে সুর তাল 19 বিষয় রয়েছে বা কিছু মনে হতে পারে আপনার, কিন্তু অরিজিৎ যেভাবে গানটা গাইছে, তার যে ইমোশন, গানের যে ইমোশন, সেটা কিন্তু ও মানে ছুঁয়ে বেশি হয়ে গেছে, যেটা আপনাকে স্পর্শ করে যাবে। তা ও কিন্তু এই নতুন ছেলেটাকে প্রেস করতে ছাড়ছে না। এটাই তো অ্যাপ্রোচ হওয়া উচিত। আপনার সময় আপনি অবশ্যই দারুণ কাজ করেছেন, কিন্তু তারপরে আর কেউ কাজই করতে পারেনি। এই জেনারেশনের মধ্যে কিচ্ছু নেই, এ পারে না, ও পারে না, আমার সময় এ পারতো না, সে পারতো না। ভাই, এরকম হোতা যখনই তৈরি হয়েছে, তাকে পরবর্তী সময় না লোকে ক্লাউন বানিয়েছে, ক্লাউন, যে হ্যাঁ ভাই তুই জোকার, তো মানে তোর কোনো স্টেটমেন্টের দাম নেই, তোকে নিয়ে খিল্লি হবে, এরকম ধরনের কুরুচিকর মন্তব্য করে কখনোই লাইমলাইট পাওয়া যায় না। আর আমার এখানেই মনে হয় তখনই না এদের যে ভক্ত থাকে, এদের যে ফ্যান্স থাকে, তাদের সংখ্যা ক্রমশ কমতে থাকে। তারাও একটা টাইমের পরে মনে হয় আমি যাই হোক অন্ধভক্ত হতে পারবো না, আমি যাই হোক তার এরকম ধরনের কাজের পরে, এরকম ধরনের স্টেটমেন্টের পরে তাকে চোখ বুজে ফলো করতে পারবো না, এবং সেখান থেকেই এদের পতন শুরু হয়। আজকে শাহরুখ খান থেকে শুরু করে, অরিজিৎ সিং থেকে শুরু করে, আমাদের বাংলায় দেব, এদেরকে না লোকে এমনি এমনি এত পছন্দ করে না, এদের পার্সোনাকে এমনি এমনি তো উপভোগ করে না, এমনি এমনি এদেরকে তো ভালোবাসে না। এদেরকে পছন্দ করা, ভালোবাসার অনেকগুলো কারণ হচ্ছে, এরা যেরকম ধরনের স্টেটমেন্ট দেয় সেটা কিন্তু কখনোই উল্টো দিকের লোকটাকে আঘাত করবে না। এরকম ধরনের কথাবার্তারা বলে না যাতে সমাজে এদের যে রূপটা বাজে স্থানে এসে রূপান্তরিত হবে। এরকম ধরনের মানুষ হয়েও লাভ নেই, যেখানে যাকে তাকে যা ইচ্ছা বলে যাচ্ছে, আমি শ্রেষ্ঠ, আমার পরে কেউ জন্মায়নি, আমি যা ক্রিয়েট করে দিয়েছি, বাদবাকি সবাই আলবাল ছাল। এরকম ধরনের লোকেদের স্টেটমেন্টগুলোকে নিয়ে ছুঁড়ে আবর্জনায় ফেলে দেওয়া উচিত। একটা সময়ের পর মানুষ যখন বিশাল সাকসেস পেয়ে যায়, অনেক বয়স হয়ে যায়, আমার মনে হয় তাদের না আত্মসমালোচনা করা উচিত, যে আমি যেটা বলছি এটা সত্যি গুরুত্ব রাখে, এটার মধ্যে সত্যি মিথ্যে নেই তো, এটা প্রত্যেকের একটা টাইমের পরে ভাবা উচিত। তারপরেই না দেখা যাবে যে সে মানুষটা ভালো না, সে মানুষটা আলটিমেটলি ভালো নয়। এবং যে মানুষ ভীষণ ভালো মানুষ হবে, সমাজের কাছে এই রূপটা তার অ্যাটলিস্ট থাকবে যে এই মানুষটা না খারাপ নয়, সে কখনো কারো খারাপ চাইবে না, সে কখনো কাউকে এরকমভাবে ছোট করে কুরুচিকর জিনিসপত্র করবে না, মন্তব্য করে যাবে না, তার সাকসেস দেখে জ্বলে পুড়বে না। তো এরকম ধরনের হ্যাংলাপনা, এরকম ধরনের হিপোক্রিসি, এরকম ধরনের ক্রেডিট নেওয়া, এরকম ধরনের লোককে ছোট করা, লাইমলাইটে আসার জন্য, অ্যাটেনশন নেওয়ার জন্য এই ভুলভাল বক্তব্য, এরকম ধরনের মন্তব্য, এসব দেখলে না আমার বিশ্বাস করুন খুব ঘেন্না হয়, খুব মাথা গরম হয়, রাগ হয়, যে এত বড় একজন শিল্পী এরকম লেজেন্ডারি গান করেছেন। আপনাদের বললাম আমাদের প্রত্যেকের পছন্দের, আমার পার্সোনালি তার গান এত পছন্দের, মানে পরবর্তীতে তার গান শোনার সময় মনে হয় যে এরকম ধরনের কথা মানুষটা কি করে বলে, যার গলা এত মিষ্টি আর তার জিভ এত কড়া, এত বাজে তার স্টেটমেন্ট, এত নোংরা তার স্টেটমেন্ট, এত কুরুচিকর তার শব্দ, কি করে। এই ছিল আমার বক্তব্য তার এই লেটেস্ট পডকাস্টের স্টেটমেন্ট নিয়ে। এতে আপনাদের কি অপিনিয়ন আপনারা জানাবেন। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।